সীমান্তে সক্রিয় মানব পাচার চক্র, মোটা অঙ্কের টাকায় আওয়ামী নেতাদের পালিয়ে যেতে সহায়তা। ভিডিও ফুটেজ দেখে জুলাই আন্দোলনে গুলি চালানো ছাত্রলীগ নেতা অনি গ্রেপ্তার। লাপাত্তা জেল পালানো ৫৫০ বন্দী, এখনো উদ্ধার হয়নি লুট হওয়া ২৯ আগ্নেয়াস্ত্র। এস আলমের সব সম্পত্তির তালিকা চায় হাইকোর্ট, পাচার করা অর্থ ফিরিয়ে আনতে রুল জারি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে সংবাদের সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21she24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21sheETV চ্যানেলে। শেখ হাসিনা সরকারের পতনের পর ময়মনসিংহের হালুয়াঘাট ধোবাউড়া সীমান্তে সক্রিয় হয়ে উঠেছে মানব পাচার চক্রের সদস্যরা। এরই মধ্যে অর্ধশত আওয়ামী লীগ নেতাকে ভারতে পালিয়ে যাওয়ায় সহযোগিতা করে প্রায় ৫ কোটি টাকা কামিয়ে নিয়েছে চক্রটি। তাদের অত্যাচার নির্যাতনের ভয়ে কেউ কথা বলার সাহস পায় না। পুলিশের দাবি, সীমান্তে অপরাধ দমনে তৎপর রয়েছে তারা। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আমগর এলাকা দিয়া মনে করুন এখন কয়েকটা সিন্ডিকেট হয়েছে, এরা আওয়ামী লীগের বড় বড় নেতা করে পার করে দিতেছে কিছু কিছু টেয়ার বিনিময়ে। ধোবাউড়ার নেতাই নদী পার হলেই ভারত অংশের গারো পাহাড়। সরকার পতনের পর আওয়ামী লীগের অনেক নেতা পালিয়েছেন এই রুট দিয়ে। পাচারকারী চক্রের সদস্যরা জানায়, এক একজন নেতাকে পালাতে সহায়তা করে ৫ থেকে ২০ লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। এই পথে ভারতে পালিয়েছেন সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সাবেক এমপি মাহমুদুল হক সায়েম, সাবেক এমপি জুয়েল আরেং, সাবেক ফুলপুর উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান সহ আওয়ামী লীগের অর্ধশতাধিক শীর্ষ পর্যায়ের নেতা। তাদের পার করে দালাল চক্র কামিয়েছে ৫ কোটি টাকার উপরে। আগে এটা আওয়ামী লীগের ছত্রছায়া হয়তো, কিন্তু এখন আওয়ামী লীগ ক্ষমতা নাই বিদায় হানা বিএনপি ছত্রছায়া এগুলি হচ্ছে। আঙ্গুর মতো আরো এরকম অনেক সিন্ডিকেট আছে। ৫ আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগ নেতাকর্মীদের হাত বদল হয়ে চোরাচালান সিন্ডিকেট চলে যায় বিএনপির ছত্রছায়ায়। যুবদল নেতা মুশফিক, রাজু ও শাওন সহ সিন্ডিকেট চক্রের মাধ্যমে ভারতে পালিয়ে যাওয়ার সময় ১৬ সেপ্টেম্বর ধোবাউড়ায় জনতার হাতে ধরা পড়ে ৭১ টিভির সিইও মোজাম্মেল বাবু ও সাংবাদিক নেতা শ্যামল দত্ত। তাদের কাছ থেকে কোটি টাকার উপরে হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে এই চক্রের। অনেকেই গেছে যারা আমরা দেখি নাই, চোখের আড়ালে তো গেছি অনেকে। হয়তো দালাল চক্রের বিরুদ্ধে কথা বললে তার উপরে চলে জুলুম নির্যাতন। অনেকেই মুখ খুলতেছে না ভয়ে, তারা মারধর করে, যেখানে পায় এখানে পিড়ায়। বিভিন্ন মহলের ছত্রছায়ায় থাকা তারা হচ্ছে যে এখানে এই সুযোগগুলা তৈরি করে দিতেছে অর্থের বিনিময়ে। তবে দলের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন বিএনপির এই নেতা। বিএনপি তো আওয়ামী লীগের নেতারা নিয়ে যাওয়ার কথা না। এখানে আওয়ামী লীগের সীমান্তে যারা আছে, আওয়ামী লীগের সাবেক উপজেলা চেয়ারম্যান আছে একজন, আরও অনেক নেতৃবৃন্দ আছেন, তাদের সহযোগিতায় মূলত এই দিক দিয়ে বর্ডার ক্রস হয়েছে, আমরা যেটা জানতে পারছি। সীমান্তে মানব পাচার সহ অপরাধ দমনে তৎপরতার কথা জানান পুলিশের এই কর্মকর্তা। মানব পাচারের জন্য কিছু দুষ্ট চক্র তারা এই সুযোগ নেওয়ার চেষ্টা করছিল এবং আমাদের তৎপরতার ফলে তারা অনেকটা কোণঠাসা হয়ে গেছে। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। জুলাই আন্দোলনে গুলি চালানো ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওশেল আহমেদ অনিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। ভিডিও ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়। বিস্তারিত জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। গড়ে ওঠা ছাত্র জনতার আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে প্রকাশ্যে গুলি চালায় আওয়ামী সন্ত্রাসীরা। গেল ৪ আগস্ট ময়মনসিংহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানোর এমন একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যায় অস্ত্র হাতে গুলি চালাচ্ছে ময়মনসিংহ ছাত্রলীগের সন্ত্রাসীরা। সেই ভিডিও দেখে নওশেল আহমেদ অনিকে শনাক্ত করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।
5 আগস্টের পর আত্মগোপনে থাকা অনিকে ধরতে অভিযান চালানো হয়। রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব। এর আগে ভিডিও ফুটেজ দেখে আরও 5 জনকে গ্রেপ্তার করা হয়। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেখ হাসিনার পতনের আগে ও পরে দেশের 5 কারাগার ভেঙে পালিয়ে যায় 2000-এর বেশি বন্দী। বড় একটা অংশ অবশ্য আবার ফিরেও আসেন। তবে 50 ভয়ঙ্কর বন্দী সহ এখনও লাপাত্তা 550 বন্দী। লুট হওয়া 29টি আগ্নেয়াস্ত্র এখনও উদ্ধার হয়নি বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। বাকিটা থাকছে দীপু শিকদারের রিপোর্টে। ছবি তুলেছেন তফসির হাসান। শেখ হাসিনা পতনের আগেই দেশের বিভিন্ন কারাগারে বন্দীদের বিক্ষোভ শুরু হয়। পতনের পরে বিক্ষোভ সহিংস হয়ে ওঠে। আগুন দেয়া ও ভাঙচুরের পাশাপাশি কারারক্ষীদের হামলা করে পালিয়ে যায় বন্দীরা। এদের মধ্যে আছে চিহ্নিত ভয়ঙ্কর বন্দীরাও। কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী 5 আগস্টের সরকার পতনের আগে ও পরে দেশের 10টি কারাগারে বিক্ষোভ হয়। নরসিংদী, গাজীপুর হাই সিকিউরিটি, সাতক্ষীরা, শেরপুর ও কুষ্টিয়া কারাগার ভেঙে পালিয়ে যান ফাঁসির দণ্ডপ্রাপ্ত 89 জন সহ 2204 জন বন্দী। এর মধ্যে নরসিংদী কারাগারে 9 জন উগ্রপন্থী সহ 826 জন, শেরপুর কারাগারে 518 জন, সাতক্ষীরার 596 জন, গাজীপুর কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে 209 জন ও কুষ্টিয়া কারাগার থেকে 55 জন বন্দী পালিয়ে যায়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় বড় অংশ ফিরে আসলেও এখনও লাপাত্তা অনেক বন্দী। তাদের নিয়ে শঙ্কায় কারা কর্তৃপক্ষ। 500+ বন্দী এখনও গ্রেপ্তারের বাইরে আছেন এবং তাদের আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে খুব ক্লোজলি কাজ করছি এবং প্রতিদিনই কিছু না কিছু গ্রেপ্তার হচ্ছেন এবং তারা আইনের আওতায় আসছেন। এই মুহূর্তে অ্যারাউন্ড 50+ আছেন যারা কিছুটা হুমকি সৃষ্টি করতে পারেন। বাট এদের মধ্যে কিন্তু অনেকে গ্রেপ্তার হয়েছেন। ডেফিনেটলি তারা বাইরে থাকলে হুমকি সৃষ্টি করতে পারেন, বাট আশা করছি যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সজাগ আছেন এবং তাদেরকে অতি শীঘ্রই গ্রেপ্তার করবে। এলিট ফোর্স র্যাবও মনে করে পালিয়ে থাকা বন্দীরা অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারে। কারারক্ষীদের কাছ থেকে লুট করা সব আগ্নেয়াস্ত্র এখনও উদ্ধার না হয় উদ্বেগ সৃষ্টি করেছে বলে মনে করেন এই কর্মকর্তা। জেল পলাতক যে সকল দুর্ধর্ষ সন্ত্রাসী যারা রয়েছেন তারা কোথাও কোনো নাশকতা তৈরি করার চেষ্টা করছে কিনা, সেখানেও আমাদের যে দায়িত্বপূর্ণ ব্যাটালিয়নগুলো রয়েছে, আমাদের র্যাব ফোর্সেসের 15টি ব্যাটালিয়ন, তারা তাদের দায়িত্বপূর্ণ এলাকায় তাদের নজরদারি অব্যাহত রেখেছে এবং এই ধরনের যে কোনো ধরনের নাশকতা প্রতিহত করার জন্য আমরা যথেষ্ট সচেতন রয়েছি। এখন পর্যন্ত আমরা প্রায় 29 জনের মতো বিভিন্ন মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত যে আসামি রয়েছেন তাদেরকে আমরা বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করছি। গ্রেপ্তার অভিযান জোরদার হয়েছে বলে জানান তিনি। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। দ্রুত সংস্কার কাজ এগিয়ে নিয়ে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে প্রতিশ্রুতির কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে যত দ্রুত সম্ভব সংস্কার কাজ করা এবং প্রস্তুতি সম্পন্ন হলে নির্বাচন আয়োজন করা। তাদের ব্যর্থ হওয়ার সুযোগ নেই বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাপানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম NHK-কে দেয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস এ কথাগুলো বলেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা। 4 দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে রোববার ভোরে দেশে ফিরেছেন তিনি। আগামী 4 সপ্তাহের মধ্যে দেশে বিদেশে এস আলম গ্রুপ এবং তাদের পরিবারের সদস্যদের নামে থাকা সব সম্পত্তির তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে বিদেশে থাকা এস আলম গ্রুপের সম্পদ ফিরিয়ে আনতে পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এই আদেশ দেন। বিস্তারিত শাকেরা আরজুর রিপোর্টে। গত 18 সেপ্টেম্বর বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে এস আলম গ্রুপের এ পর্যন্ত নেয়া ঋণের পরিমাণ, সেগুলোর বর্তমান অবস্থা ও দায়, বিদেশে পাচার করা অর্থ ও সব স্থাবর সম্পত্তির তালিকা এবং সম্পত্তি ক্রয়ের নির্দেশনা চেয়ে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী রুকনুজ্জামান। আদালতের অনুমতি ছাড়া কোম্পানির পরিচালক সহ পরিবারের সদস্যদের দেশ ত্যাগেও নিষেধাজ্ঞা চাওয়া হয় রিটে। রিটের শুনানি শেষে হাইকোর্ট রোববার রুলসহ আদেশ দেন। তাদের নাম, পরিবারের নামে এবং এস আলম গ্রুপ শেয়ার হোল্ডারদের নামে যা যা আছে সমস্ত স্থাবর সম্পত্তির একটা তালিকা চাওয়া হয়েছে। যে টাকাটা পাচার হয়েছে সেই টাকাটা
ফেরত নেওয়ার জন্য, রিপ্যাট্রিয়েট করার জন্য কি ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে সোফার বাই বাংলাদেশ ব্যাংক অ্যান্ড বিএফআইইউ, এটার উপর হয়েছে রুলে বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউকে জবাব দিতে বলা হয়েছে। ইনভেস্টিগেশনটাই এখন দুদক করছে, চলমান আছে। এরকম একটা প্রতিবেদন ওনারা দুদকের পক্ষের লয়ার আজকে জানিয়েছেন, এই জন্য দুদককে আমরা বাদ দিয়েছি। এর আগে 11 সেপ্টেম্বর আইনি নোটিশ পাঠান রিটকারী আইনজীবী। জবাব না পেয়ে উচ্চ আদালতে রিট করেন তিনি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ সচিব, আইন সচিব, দুদক চেয়ারম্যান, এসালম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ওই নোটিশ পাঠানো হয়। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। গ্যাস অনুসন্ধানে ন্যূনতম উৎসাহ দেখায়নি ক্ষমতাচ্যুত হাসিনা সরকার। কমিশন বাণিজ্যের লোভনীয় সুযোগ থাকায় এলএনজি আমদানিতেই ছিল বাড়তি মনোযোগ, এমন অভিযোগ তুলে বিশেষজ্ঞরা বলছেন তৎকালীন সরকারের এমন নীতির কারণেই প্রকট হয়েছে জ্বালানি সংকট। সঞ্জয় অধিকারীর রিপোর্ট। দেশে চলমান প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র 29টি। সর্বশেষ ভোলার ইলিশায় গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হওয়ার পর জ্বালানি খাতে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। পেট্রোবাংলা ও বাপেক্সের প্রাথমিক তথ্য বলছে ভোলায় গ্যাসের মজুদের পরিমাণ 5 ট্রিলিয়ন ঘনফুটের বেশি। এর মধ্যে শাহবাজপুর ও ইলিশায় 2.423 টিসিএফ এবং চরফ্যাশনে 2.686 টিসিএফ। কিন্তু এই বিপুল পরিমাণ গ্যাসের মজুদ থাকার খবর লুকিয়ে রেখেছিল সাবেক হাসিনা সরকার। এলএনজি আমদানিতেই বেশি উৎসাহ ছিল হাসিনা ঘনিষ্ঠদের। এক্সপ্লোরেশনটাকে আনফর্চুনেটলি সে আমলেও গতিশীল করা যায়নি। পরবর্তীকালে শেখ হাসিনার আমলেও বহু চিৎকার করেও আমরা কিছু করতে পারি। এলএনজি এটা হচ্ছে মগডালে ওঠার মতো, দেশের ভিতরে অনেক সম্ভাবনা আছে। গ্যাসের চাহিদা মেটাতে 2018 সাল থেকে সরকার এলএনজি আমদানি শুরু করে। বিইআরসির তথ্য মতে দেশে দৈনিক 4000 মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও 3050 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করে কোম্পানিগুলো। এর মধ্যে 750 মিলিয়ন ঘনফুট আমদানি করা এলএনজি। বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে সিঙ্গাপুর ভিত্তিক এমএস গানভোর ও ভিটোলেশিয়া, জাপানের জেরা, যুক্তরাষ্ট্রের এক্সিলারেট এনার্জি, সুইজারল্যান্ডের টোটাল এনার্জি গ্যাস অ্যান্ড পাওয়ার থেকে হাসিনার আমলে বেশি এলএনজি আমদানি হয়েছে। গ্যাসের যে সম্ভাব্যতা, এটিকে পূর্ণ মাত্রায় ব্যবহার না করে দেশে একটা এলএনজি লবি তৈরি হয়েছিল। এরা চাপ দিয়েছে যে এলএনজির দিকে যাওয়া, গ্যাসের এক্সপ্লোরেশন বন্ধ রাখা এবং নতুন ধরনের সিসমিক সার্ভেগুলো সে সময় না করতে দেয়া। পেট্রোবাংলার আর্থিক প্রতিবেদন অনুযায়ী 2018 সাল থেকে 2023 সাল পর্যন্ত 5টি অর্থ বছরে প্রায় 1,20,000 কোটি টাকার এলএনজি আমদানি করতে হয়েছে, যা চলতি অর্থ বছরের মোট বাজেটের 7 ভাগের 1 ভাগ। অনুসন্ধান না বাড়িয়ে এলএনজি নির্ভরতা বাড়ানোর কারণে একসময়ে লাভজনক প্রতিষ্ঠান পেট্রোবাংলা বর্তমানে লোকসানি প্রতিষ্ঠানে রূপ নিয়েছে। আরপিজিসিএল এর তথ্য অনুযায়ী কাতারের রাস লাফান গ্যাস কোম্পানি থেকে এলএনজি আমদানির জন্য 15 বছরের চুক্তি করা হয়েছে। এছাড়া ওমান ট্রেডিং ইন্টারন্যাশনাল থেকে প্রতি বছর 1 থেকে 1.5 মিলিয়ন মেট্রিক টন এলএনজি আমদানির জন্য 10 বছরের চুক্তি করা হয়েছে। এর বাইরে স্পট মার্কেট থেকেও হাসিনা সরকারের সময় কেনা হয়েছে এলএনজি। বিশ্লেষকদের মতে জ্বালানি সংকট নিরসনে আমদানি নির্ভরতা কমিয়ে দেশের স্থলভাগ ও বঙ্গোপসাগরে গ্যাস অনুসন্ধানে বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন। সঞ্জয় অধিকারী, একুশে টেলিভিশন, ঢাকা। শেষ করছি একুশে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। সীমান্তে সক্রিয় মানব পাচার চক্র, মোটা অঙ্কের টাকায় আওয়ামী নেতাদের পালিয়ে যেতে সহায়তা। ভিডিও ফুটেজ দেখে জুলাই আন্দোলনে গুলি চালানো ছাত্রলীগ নেতা অনি গ্রেপ্তার। লাপাত্তা জেল পালানো 550 বন্দী, এখনো উদ্ধার হয়নি লুট হওয়া 29 আগ্নেয়াস্ত্র। এস আলমের সব সম্পত্তির তালিকা চায় হাইকোর্ট, পাচার করা অর্থ ফিরিয়ে আনতে রুল। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।